এর আগের দিন আমি আলোচনা করেছিলাম সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার ও কি কি এবং তার ব্যবহার ডিটেলস আমি আলোচনা করেছিলাম এবং এও আলোচনা করেছিলাম সেন্টেন্সের স্ট্রাকচার, ফাংশন এবং পোলারিটি অনুসারে সেন্টেন্সকে আমরা ডিভাইড করতে পারি এবং অন দ্য বেসিস অফ দ্য পোলারিটি অলরেডি আই হ্যাভ ডিসকাসড ইয়েস্টারডে অ্যান্ড টুডে আই এম গোয়িং টু ডিসকাস অন দ্য বেসিস অফ দ্য ফাংশন। অর্থাৎ পোলারিটি অনুসারে সেন্টেন্স আলোচনা করা হয়ে গেছে। আজকে আমি আলোচনা করছি সেন্টেন্স এই যে আমরা ব্যবহার করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন রাইটিং, স্পিকিং, লিসনিং এবং রিডিং এ আমরা সেন্টেন্সগুলো যে ব্যবহার করি, এই ব্যবহার অনুসারে বা অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। তাহলে কি বললাম? On the basis of the use or function of the sentence can be divided into 5 categories. কি কি? দেখো, assertive sentence একে আমরা কেউ ডিক্লারেটিভ বা স্টেটমেন্টও বলে থাকি, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড, optative সেন্টেন্স বা উইশ, এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন। তাহলে আমরা এই সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করি কি অনুসারে? এই যে আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করি বা সেন্টেন্সের বিভিন্ন অর্থ, এই অনুসারে 5 ভাগে ভাগ করছি। এবারে আসি প্রত্যেকটা ভাগের ডিটেলস আলোচনা এবং তার স্ট্রাকচার। তাহলে আমরা এই যে যদি স্ট্রাকচার এবং সংজ্ঞাগুলোকে যদি ডিটেলস আমরা আলোচনা করতে পারি, জানতে পারি, তাহলে আমার মনে হয় না আমাদের স্পোকেন ইংলিশ বা রাইটিং এ কোনো প্রবলেম হবে। স্টার্ট। তাহলে চলো, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট বা বিবৃতিমূলক, যেটা বাংলায় বলছি বিবৃতিমূলক, কাকে বলছি? আ সেন্টেন্স দ্যাট মেক্স আ স্টেটমেন্ট অর অ্যান অ্যাসার্শন ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্য দ্বারা সাধারণভাবে কোনো কথা বা কোনো ঘটনার বিবরণ দেয় বা বিবৃতি প্রকাশ করে, অর্থাৎ যে কোনো ঘটনা বা যে কোনো কথা তার একটা সাধারণভাবে একটা ব্যাখ্যা বা বর্ণনা বা বিবরণ দেয়, যে সেন্টেন্স বা বাক্যের মধ্য দিয়ে আমরা তাকেই বলছি ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। চলো, তার স্ট্রাকচার কি, অর্থাৎ এই যে সেন্টেন্সটা আমরা কিভাবে ব্যবহার করব। দেখো, প্রথমে ইউজ করব সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি। তাহলে প্রথমেই বসবে সাবজেক্ট, তারপরেই বসবে ভার্ব এবং তারপরে অবজেক্ট বা অবজেক্ট নাও থাকতে পারে। চলো এক্সাম্পল দেখি। সততাই শ্রেষ্ঠ পথ। তাহলে এটা কি একটা নরমাল একটা বাক্য, একটা সাধারণ একটা বিবৃতি প্রকাশ করছে বা একটা নরমাল ঘটনার বর্ণনা দিচ্ছে। তাই এই যে বাক্যটা, এটাকে বলছি আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার আমরা এই সেন্টেন্সটা কেমন করে লিখবো, স্ট্রাকচার ব্যবহার করে দেখো। প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে প্রথম কি সাবজেক্ট কি অনেস্টি, সততা, তারপরে ভার্ব ইজ, তারপরে আদার্স, দা বেস্ট পলিসি। একইভাবে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে বিবৃতি প্রকাশ বা একটা ঘটনা প্রকাশ করছে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। লিখবো কিভাবে? গঠন দেখো, সাবজেক্ট দা আর্থ, সাবজেক্ট, কে কাজ করে? সাবজেক্ট, তারপরে কি ভার্ব মুভস, তারপরে কি আদার্স, অবজেক্ট। একইভাবে আমরা জল ছাড়া বাঁচতে পারি না, উই ক্যান নট লিভ উইথাউট ওয়াটার। একইভাবে সাবজেক্ট উই ক্যান নট, ভার্ব ক্যান নট লিভ, ভার্ব অবজেক্ট উইথ ওয়াটার, উইদাউট ওয়াটার। সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড, সাবজেক্ট হি ওয়ার্কস হার্ড। দুঃখ ব্যতীত সুখ লাভ হয় না। অর্থাৎ পৃথিবীতে আমরা যাই করি না কেন, যদি আমরা দুঃখ বা কষ্ট না করি, কোনোদিন সুখ পেতে পারি না। একটা কি প্রকাশ করছে? একটা অ্যাসারশন বা একটা বিবৃতি প্রকাশ করছে। তাহলে আমরা কিভাবে লিখবো? there is no pleasure without pain। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা প্রথম সংজ্ঞা দিয়ে আমরা সেন্টেন্সকে নির্ণয় করলাম এটা কোন সেন্টেন্সে আছে, তারপরে তার স্ট্রাকচার বা গঠনের মধ্যে ওয়ার্ডগুলো তার পার্সেসপেস বসিয়ে দিলাম, একটা সলিড সেন্টেন্স বের হলো। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ইংলিশে প্রায় 80% সেন্টেন্সে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করি বা বিবৃতিমূলক বাক্য ব্যবহার করি। তাহলে আমরা এইভাবে ব্যবহার করব। আমরা সেন্টেন্সের সংজ্ঞা দিয়ে নির্ণয় করে স্ট্রাকচার দিয়ে সুন্দর করে সেন্টেন্স লিখবো। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, আমরা এর আগে শিখেছিলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ আমরা শিখে নিয়েছিলাম। প্রত্যেকটা সেন্টেন্সের স্টার্ট মানে বিগিনিং হবে কি দিয়ে? ক্যাপিটাল লেটার। তোমরা দেখো সব ক্যাপিটাল লেটার। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হবে কি দিয়ে? ফুল স্টপ দিয়ে। তাহলে এই তো আমরা জিনিসগুলো শিখলাম। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তার ব্যবহার এবং তার স্ট্রাকচার। একইভাবে চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাংলা যাকে বলছে কি প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ প্রশ্ন করা বোঝায়। চলো কাকে বলে দেখি। আ সেন্টেন্স দ্যাট মেক্স আ কোয়েশ্চেন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স।
অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য যার দ্বারা কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা, তুমি কোথায় যাচ্ছ, তুমি কেন আসোনি, তোমরা ভালো আছো, তুমি কোনটা পছন্দ করো, তোমাদের বাড়ি কোথায়, এই যে প্রতিনিয়ত আমরা প্রশ্ন করছি, বিশেষ করে স্পোকেন ইংলিশে আমরা বা ইংলিশে যখন ডায়লগ লিখি, যে কোনো ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের প্রয়োজন সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি দেখলাম, যে সেন্টেন্স দ্বারা কিছু প্রশ্ন করা, কিছু জিজ্ঞাসা করা বোঝায়, তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন। তার স্ট্রাকচারটা কি, অর্থাৎ আমরা বুঝলাম কাকে বলে, এবার সংজ্ঞা বুঝলাম, এবার লিখবো কি করে, তার গঠনটা কি। চলো গঠন দেখি। WH ওয়ার্ড মানে যে সমস্ত ওয়ার্ডে শুরু হয় WH দিয়ে, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হুম, হোয়েন, এই সমস্ত ওয়ার্ড একটা থাকবে। তারপরে হেল্পিং ভার্ব থাকবে। আমরা জানি 24টা এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আর, হ্যাভ, আর, ডু, ডে, আমরা ভার্বের ক্লাসে শিখেছিলাম। ডিটেলস আমি লিস্ট দিয়েছিলাম। সেই হেল্পিং ভার্ব একটা বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে আদার্স। একবার এক্সাম্পল দেখি। এখনো কি বৃষ্টি হচ্ছে, বা এখন কি বৃষ্টি হচ্ছে, তাহলে প্রশ্ন করা বোঝাচ্ছে, জিজ্ঞাসা বোঝাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো স্ট্রাকচার দেখি। ইজ ইট রেইনিং নাও, যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন নেই, সেরকম ব্যবহার নেই, তাই কি হলো দেখো হেল্পিং ভার্ব। ইজ হলো হেল্পিং ভার্ব, তারপরে কে বসবে, সাবজেক্ট। সাবজেক্ট কে, ইট, তারপরে কে, মেইন ভার্ব, রেইন। যেহেতু কন্টিনিউয়াস, আমরা টেন্সে শিখেছিলাম কন্টিনিউয়াস টেন্স, রেইনিং নাও আদার্স। বলে আমরা কি করব, দেখো একে, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন জিজ্ঞাসা বোঝাচ্ছে, প্রশ্ন করা বোঝাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝলাম। এবার স্ট্রাকচার চলো ডাব্লিউএইচ ওয়ার্ড। দেখো যেহেতু এখানে ডাব্লিউএইচ অর্থেতে, অর্থ বা আমাদের অর্থের ক্ষেত্রেই হোয়াইটা আসছে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হোয়াই লিখলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড। তারপরে কে, হেল্পিং ভার্ব। আর কেন আর সেটা বলছে সাবজেক্ট, যেহেতু কি ইউ, ইউর পর আর বসে, এইবার সেই আর কোথায় আসবে, সাবজেক্ট আগে, হোয়াই, হেল্পিং ভার্ব, এই যে হেল্পিং ভার্ব, তারপর কে, সাবজেক্ট ইউ, তারপরে মেইন ভার্ব ক্রাই, ব্যাস। একইভাবে তুমি কি কাল মিটিং এ থাকবে, উইল ইউ অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো, একইভাবে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার্স। আবার সে কি একজন খেলোয়াড়, সে কি একজন খেলোয়াড়, দেখো আর, বা আর ইউ, তুমি কি একজন খেলোয়াড়, যদি তুমি কি একজন খেলোয়াড়, আর ইউ এ প্লেয়ার, অর্থাৎ হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপর কি অবজেক্ট, আদার্স, শেষে কোশ্চেন মার্ক। তুমি কি কাল যাবে না, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আগের দিন দেখেছি আমরা। দেখো উইল ইউ নট গো টুমরো, আবার একই হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস আদার্স। সে কি স্কুলে গিয়েছে কাল, কালকে সে স্কুলে গিয়েছিল, প্রশ্ন বোঝাচ্ছে। ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে, এক্ষেত্রে ডিটেলস আলোচনা আমি এর পরে তোমাদের করব। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন গঠন করব, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স যখন গঠন করব, আমাদের মনে রাখবে হেল্পিং ভার্ব, প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। কিন্তু যখন কোন সেন্টেন্সে আমরা যখন ইন্টারোগেট করব, তখন সেই সেন্টেন্সে বা মূল সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে, তাহলে তাকেই আমরা সাবজেক্টের আগে ইউজ করবো। কিন্তু যদি না থাকে, তাহলে আমরা কাকে নিয়ে আসবো, ডু ভার্বকে। প্রেজেন্ট হলে ডু ডাজ, পাস্ট হলে ডিড। দেখো একই রকম, দেখো ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে, একই সময় আরেকবার বলছি, যদি হেল্পিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, মূল ভার্ব বা মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট টেন্স হবে। দেখো ডিড বসেছে, গতকাল পাস্ট টেন্স, ডিড বসেছে, তাই মেইন ভার্ব কি হলো, প্রেজেন্ট। একই কিন্তু স্ট্রাকচার মেনটেন করছে, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। আবার তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ প্রশ্ন করা বোঝাচ্ছে, তাহলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, স্ট্রাকচার, ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়ার, হেল্পিং ভার্ব, আর, সাবজেক্ট ইউ, গো, এনজি গোয়িং। তাহলে এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের কিছু প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তারপরে তো স্ট্রাকচার আমরা শিখেছি, প্রথম বাক্যটাকে, কোনো একটা বাক্য বা ইংলিশে কথা বলছি বা রাইটিং কিছু লিখছি, প্রথম আমরা সংজ্ঞা দিয়ে সেন্টেন্সটাকে বুঝে নেব কোন সেন্টেন্সে আছে, স্ট্রাকচার, পরিষ্কার স্ট্রাকচার আছে, তার মধ্যে ওয়ার্ডগুলো বসিয়ে দেবো, সলিড সেন্টেন্স বেরোবে। তাহলে আমরা এই শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। একই রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি মনে রাখবো, প্রত্যেকটা সেন্টেন্সের স্টার্টিং কিভাবে স্টার্ট করবেন, ক্যাপিটাল ওয়ার্ড, লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে, এবং শেষ হবে কোশ্চেন মার্ক দিয়ে। এটা কিন্তু আমাদের মাথায় রাখবে। আর একটা জিনিস শিখলাম কি, যদি মূল সেন্টেন্সে বা মাদার সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, ওকে সাবজেক্টের আগে আমরা ইন্টারোগেটিভ করি, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু ডু ভার্বকে নিয়ে আসি। আবার এই প্রসঙ্গে আর একটা কথা বললাম কি, যদি হেল্পিং ভার্ব অর্থাৎ ডিড
যদি বসে তাহলে মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট টেন্স হবে। এবারে আমি আলোচনা করছি থার্ড ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্স, বাংলা যাকে বলছি আমরা আদেশসূচক বাক্য। প্রথমে আমরা চলো ইম্পারেটিভ বা আদেশসূচক সেন্টেন্স কাকে বলে দেখি। A sentence that expresses a request, order, advice or instruction, অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা কোনো ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশ প্রকাশ করে, যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে দিয়ে তাকে বলছি আমরা ইম্পারেটিভ বা আদেশসূচক বাক্য। দেখো আমরা যখনই বলি "এই তুই এদিকে আয়, না তোরা যাস না, আচ্ছা আমি যাবো, তোরা এরকম বলিস না", এই যে বলছি আমরা, অর্থাৎ যখন বলছি এটা করা উচিত না, এটা হওয়া উচিত, এটা আমাদের করা উচিত, তোমরা এটা করো না, এটা এটা হওয়া উচিত না, এই যে আদেশ বা উপদেশ বা অনুরোধমূলক, দয়া করে তোমরা এদিকে আসবে না, এই যে কথাগুলো বলি বা সেন্টেন্স গুলো বলি, এগুলোকে বলছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার স্ট্রাকচারটাকে মেইন ভার্ব প্লাস আদার্স, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা উজ্জ থাকে, অর্থাৎ সাবজেক্টটা বলা থাকে না, ইমপ্লাইড থাকে। এসো এইদিকে এসো, তোমরা এসো, এই তোমরাটা ইমপ্লাইড অর্থাৎ অন্তর্নিহিত থাকবে। এই ধরনের সেন্টেন্স বা বাক্যকে বলছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। চলো দেখি এক্সাম্পল। গো অ্যাওয়ে, যাও। গো অ্যাওয়ে, চলে যাও। নির্দেশ দেওয়া হচ্ছে। বি কোয়াইট, শান্ত হও। দেখো সাবজেক্ট নেই, মেইন ভার্ব আদার্স। ডু নট লাভ অ্যাট দ্য পুয়ার, গরিবদের কখনো তাচ্ছিল্য করো না। তাহলে কি বোঝাচ্ছে? একটা একটা উপদেশ বোঝাচ্ছে। দেখো সাবজেক্ট নেই, প্রথমে কে বসবে? মেইন ভার্ব অর্থাৎ ভার্ব, তারপরে আদার্স। একইভাবে প্লিজ লেন্ড মি ইওর মোবাইল, দয়া করে আপনার মোবাইলটা আপনি আমাকে ধার দিন। অর্থাৎ এই যে বাক্যগুলো বা সেন্টেন্স গুলো ইম্পারেটিভ সেন্টেন্স বলছে, কারণ এগুলো কোনো নির্দেশ বা উপদেশ বা কোনো আদেশ এসব বোঝাচ্ছে। তাহলে তার স্ট্রাকচারে মেইন ভার্ব প্লাস আদার্স, এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার বা গঠন করব। এটার বিশদ বিশদ ব্যবহার হবে আমাদের বিশেষ করে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। এক্ষেত্রে সেন্টেন্স তাহলে আমরা কি দেখলাম? মেইন ভার্ব দিয়ে শুরু হবে আর শেষ হবে ফুল স্টপ দিয়ে, অর্থাৎ সমাপ্তিসূচক চিহ্ন দিয়ে। এবারে আসি আমরা অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক বাক্য। কি অপটেটিভ সেন্টেন্স কি? আ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস প্রেয়ার, ব্লেজিং, উইশ এটসেট্রা, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স দ্বারা কি বোঝায়? ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়, তাকে বলছি আমরা অপটেটিভ সেন্টেন্স। কি দেখো স্ট্রাকচার কি? মে প্লাস মে অথবা লেট বসবে, তারপর সাবজেক্ট, ভার্ব, আদার্স, অর্থাৎ শুধু মে আর লেটটাই বসবে, বাকিটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন। উদাহরণ দেখো, মে ইউ প্রসপার, তোমার জীবনে সমৃদ্ধশালী হোক। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার আশীর্বাদ করুন। মে গড হেল্প ইউ, ঈশ্বর তোমায় সাহায্য করুন। হ্যাড আই উইংস অফ আ বার্ড, যদি পাখির মতন ডানা হতো আমার। লেট আস প্রে ফর হার রিকভারি, চলো প্রার্থনা করি তার যাতে তাড়াতাড়ি সুস্থ ওঠে। এই যে সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করলে প্রত্যেকটা কি বোঝাচ্ছে? হয় ইচ্ছা নয়তো প্রার্থনা বা কোনো আশীর্বাদ। তাই একদম এই সমস্ত সেন্টেন্সকে বলছি কি বলো? ইম্পারেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার শিখলাম, এক্ষেত্রে আমাদের একইভাবে মনে রাখতে হবে সেন্টেন্সটা শুরু হবে নর্মালি মে অথবা লেট দিয়ে শুরু হবে আর শেষ হবে সেন্টেন্সের মিনিং অনুসারে। যদি সেন্টেন্স এরকম কখনো বোঝাতে পারে বা প্রার্থনা বা এরকম কোনো প্রার্থনা বা কোনো আশীর্বাদ, কখনো আমরা বিশ্ববোধক চিহ্ন বা এক্সক্লামেশন সাইন ইউজ করবো। কখনো আমরা সেন্টেন্সের মিনিং দেখে আমরা কি করব? ফুল স্টপ, অর্থাৎ নর্মালি কোনো 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 ইচ্ছা প্রকাশ করা হচ্ছে বা আমি ভাবছি আমার যদি পাখির মতন ডানা হতো, সেক্ষেত্রে আমরা ফুল স্টপ ইউজ করবো। লাস্ট ওয়ান কি? এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন বা বিস্ময়সূচক বাক্য। খুব ভীষণ ব্যবহার করি আমরা স্পোকেন ইংলিশে বা ন্যারেশনে, ভীষণ ভাবে আমাদের প্রয়োজন। দেখো কাকে বলছি? আর সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস সার্টেন অর স্ট্রং ফিলিং, অর্থাৎ হঠাৎ বা জোরালো কোনো অনুভূতি। নরমালি অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু যখনই স্ট্রং হবে, আজ কি হবে? জোরালো হবে আর হচ্ছে হঠাৎ হবে। নরমালি বলছি আমি যে পাখি দেখেছি, আমি কি সুন্দর পাখি দেখেছি, অর্থাৎ কোন স্ট্রং, হঠাৎ কোনো আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয়, আবেগ, বাহবা, সাবাস, প্রশংসা, এই ধরনের কোনো বাক্য বা সেন্টেন্সকে বলবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা বাংলায় বলছি বিস্ময়সূচক বাক্য। এর স্ট্রাকচার কি? ইন্টারজেকশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। আমি ইন্টারজেকশন পার্সেস পেজে শিখে নিয়েছিলাম। বিষয়সূচক ওয়ার্ড বা শব্দ এবং তারপরে অ্যাসার্টিভের মতন গঠন, শেষে কি হবে? এক্সক্লামেশন সাইন হবে। দেখো কি? হোয়াট এ ফাইন ডে, বা কি সুন্দর দিন। দেখো এই যে হঠাৎ এবং জোরালো। স্ট্রাকচার কি? দেখো এ ফাইন ডে, এক্ষেত্রে কিন্তু কখনো কখনো কিন্তু মেইনলি বি ভার্বটা উজ্জ থাকে, অর্থাৎ প্রকাশে বলা থাকে না, ধরে নিতে বি ভার্ব আছে এবং সেটা প্রেজেন্ট টেন্সে আছে। তারপর কি? হুররে,
হাফ সাকসিডেড, কি মজা, আমি সফলতা পেয়েছি। ভাই কি লজ্জা, কি লজ্জা। ইউ আর এ লায়ার, তুমি এটা মিথ্যাবাদী। তারপরে কি, অ্যালাস হি ইজ নো মোর, কি দুঃখ রে, সে নেই, সে বেঁচে নেই। হোয়াট আ টেরিবল নয়েজ, কি ভয়ঙ্কর একটা শব্দ, কি ভয়ঙ্কর একটা শব্দ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্সক্লামেশন সাইন্স ইউজ করে আমরা সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ইউজ করছি। হ্যালো, আর মৌমিতা, এই যে তুমি মৌমিতা, এক্ষেত্রেও কিন্তু আমরা কি ইউজ করব, এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ইউজ করব। হাউ হ্যাপি ইউ আর, তোমরা কত সুখী, কত আনন্দিত, তোমরা কত ভালো। দেখো এই যে সেন্টেন্স গুলো বা বাক্যগুলো কি বোঝাচ্ছে, মনে কোনো জোরালো কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করছে, এবং হঠাৎ হতে হবে, সেটা দুঃখ হতে পারে, ঘৃণা হতে পারে, আবেগ হতে পারে, বাহবা হতে পারে, প্রশংসা হতে পারে, কাউকে বিশেষভাবে ডাকা হতে পারে। এই ধরনের সেন্টেন্স গুলোকে বলছি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। তার স্ট্রাকচার আমরা শিখলাম। তাহলে আমরা এই হলো সেন্টেন্স কার্যকারিতা বা ব্যবহার অনুসারে সেন্টেন্স 5 প্রকার আমাদের ভীষণভাবে প্রয়োজন। আমরা এই যে সেন্টেন্স গুলোকে বলছি কি বলো, আমরা ব্যাকবোন অফ ইংলিশ বলছি। কেন বলো, আমরা পার্টস স্পেস শিখেছি, আমরা টেন্স শিখেছি। এবার এই যে স্ট্রাকচার, আমরা এর মধ্যে ওয়ার্ড গুলোকে বসিয়ে বসিয়ে আমরা সলিড সেন্টেন্স বের করি বলেই সেন্টেন্সকে বলি আমরা ইংলিশের কি বলো, ব্যাকবোন। আমরা সেন্টেন্স সুন্দরভাবে শিখলাম আশা করি। তার প্রত্যেকটা সংজ্ঞা এবং স্ট্রাকচার যদি তোমরা শিখে পারো, ছোট ছোট সেন্টেন্স তোমরা লিখতে পারো, দেখবে কোনোই প্রবলেম থাকবে না। এর পরের বুধবার আমি তোমাদের এর সেন্টেন্সের উপরে আমি এক্সারসাইজ দেব, এবং নেক্সট সানডেতে শুরু করবো আমরা ভয়েস সেন্স।